করার জন্য কনভিন্স করেছিল। কনভিন্স বলতে পারেন, চাপ দেয়া বলতে পারেন, ব্ল্যাকমেলিং বলতে পারেন। এবং ট্রাম্পের এখান থেকে শুধুমাত্র টার্গেট একটাই, আমার বিজয়ী হয়ে আসতে হবে, জনগণকে আমার বিজয় দেখাতে হবে। আমি যেভাবে ভেনেজুয়েলাতে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে বিজয় দেখিয়েছি, এখানেও আমি 3 দিনের মধ্যে বিজয় দেখাবো। যদি বলেন যে ট্রাম্পের এই যুদ্ধে স্ট্র্যাটেজিটা কি, তার এই যুদ্ধে স্ট্র্যাটেজি একটাই, সেটা হচ্ছে বিজয়। কারণ যুদ্ধ শুরুর পরেই সে বলেছে আমি বিজয় অর্জন করেছি। তার দেশের জনগণকে সে বলেছে আমি বিজয় অর্জন করেছি। মিডিয়াকে বলছে এই মিডিয়া তোমরা এখন থেকে শুধুমাত্র বিজয়ের ঢোল বাদ্য বাজাও। রাত্রে ঘুমায়, সকালবেলা উঠে টেলিভিশনে হেডলাইন দেখে, টেলিভিশনে সকালের খবর দেখে, টেলিভিশনে পত্রিকায় সকালে হেডলাইন দেখে। হেডলাইনে বলে কি যে ট্রাম্প ইরানে কোনো ধরনের বিজয় অর্জন করে নাই। ট্রাম্প ইরানে কোনো ধরনের বিজয় অর্জন করে নাই, 3 দিনে ইরানের তেমন কোনো কিছু হচ্ছে পরিবর্তন করতে পারে নাই। তার আবার এই বিজয় দরকার। সে এরপরে বলে ঠিক আছে তাহলে আমি এই আক্রমণের মাত্রাটা আর একটু বাড়িয়ে দেই। আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়ে 2 দিন পরে বলে যে ওদের পুরো হচ্ছে নেতৃত্ব ধ্বংস করে দিয়েছি, বিজয় এবার। রাতে ঘুমায়, সকালবেলা উঠে টুইট মারে, টুইট মারার পরে যখন টেলিভিশন দেখে এবং পত্রপত্রিকা দেখে যে কি না, পত্রপত্রিকা এই কথা বলছে না, জনমনে হচ্ছে তার এই বিজয়ের গান ঢুকছে না। তখন সে আরেকটু চাপ দেয়, আরেকটু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, ডোজটা আরেকটু বাড়ায় বলে যে হ্যাঁ এবার যদি হচ্ছে ইরান আমার কথায় না আসে, হ্যাঁ এবার ইরান আমার কথায় একেবারে চলে আসবে এবং আমি পূর্ণ বিজয় অর্জন করব। হয়নি। একটার পর একটা সময় যায়, সে ডোজ বাড়ায়, সময় যায়, সে ডোজ বাড়ায়। এবং এই যে ডোজ বাড়ানো, আক্রমণের ডোজ, চাপের ডোজ, এবং এগুলোর মাধ্যমে সে একটা বিজয় চায়। এখনো পর্যন্ত তার সেই কাঙ্ক্ষিত বিজয়, যেটা দিয়ে সে জনগণকে দেখাতে পারবে, সেটা আসে নাই। সে এই বিজয়টার জন্য অপেক্ষা করছে। ইরান তাকে একটা বিজয় দিচ্ছে না। সে চাইছে ইরান কোনো না কোনো ভাবে মাথা নত করবে। এজন্য সে বারবার বলছে যে তোমরা যত যাই বলে, মিডিয়া যত যা বলে বলুক, আসলে আমি বিজয় অর্জন করতে যাচ্ছি, ইরান আমার শর্তে এসে চুক্তি করবে। এই বয়ানটা সে তৈরি করেছে, হয় নাই। এখন ইরানের সাথে সে যদি পুরোপুরি আক্রমণে যায়, সেই আক্রমণ কন্টিনিউ করার মতো যথেষ্ট পরিমাণে গোলা বারুদ আমেরিকার কাছে নাই। এটা মার্কিন গণমাধ্যম বলছে, আমেরিকার কাছে নাই। এবং যেই পরিমাণে গোলা বারুদ আছে সেগুলোকেও মজুত করার জন্য, স্টক করার জন্য, নিয়ে এসে প্রস্তুতি নেওয়ার জন্য তার একটা নির্দিষ্ট সময় দরকার। সময় নিয়েছে, প্রস্তুতিও নিয়েছে, আক্রমণ করবে। কিন্তু এই আক্রমণ করলে ইরান যদি এখানে কোনো ধরনের সমঝোতায় না আসে সেই আক্রমণের পরেও, তাহলে তার হাতে আর কোনো কার্ড থাকবে না। যে কারণে তার কথা হচ্ছে যে আমি ইরানকে সময় দিয়েছি 36 থেকে 72 ঘন্টার মধ্যে ইরানের সাথে একটা চুক্তি হবে, এটা আজকে তার কথা। এখন এই যে একপাক্ষিক যুদ্ধবিরতি বাড়ানো, ইরান তার কাছে যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলে নাই। পাকিস্তান তাকে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য অনুরোধ করেছে, এবং সেটা শুধু পাকিস্তান না, সব দেশই বলেছে যে যদি অন্তত আর কিছু না হোক যুদ্ধবিরতি বাড়াও। সে বলছে আমি বাড়াবো না। শেষ পর্যন্ত গিয়ে বাড়ানোটা কেন, এর কারণ হচ্ছে 4টা। 1, সে এই যুদ্ধে তার যেই সমস্ত দেশকে দরকার, যদি যুদ্ধটাকে সে আরো বড় করতে চায়, সেই দেশগুলোকে পাচ্ছে না। 2, এই যুদ্ধে সে ইরানকে ধ্বংস করা, ইরানের সবকিছুকে ধ্বংস করা, ইরানের পরমাণু ধ্বংস করা, ইরানের নেতৃত্ব ধ্বংস করা, ইরানের রেজিম পরিবর্তন করা, কোনোটাই তার টার্গেট না। তার টার্গেট হচ্ছে একটা, সেটা হচ্ছে আমি বিশাল একটা বিজয় অর্জন করেছি, এটা আমার মানুষকে দেখাতে হবে। কারণ তার রাজনৈতিক যে মানে পথ চলা বা রাজনৈতিক হাঁটা, সেখানে কিন্তু ট্রাম্প নিজে একটা নতুন পথ তৈরি করেছেন। যদিও সে রিপাবলিকান, কিন্তু তার নতুন পথটা হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। এবং ওই গ্রেট অ্যাগেইনে তার বড় বড় বিষয় দরকার, বড় বিজয় দরকার, বড় বড় হচ্ছে সফলতা দরকার। এটা তার নিয়ে আসা দরকার, কারণ তার পেছনে যারা আছে তারা এটা দেখতে চায়। এখন এই জায়গাতে ট্রাম্প বিজয়ের জন্য অপেক্ষা করছে, কখনো ডোজ বাড়িয়ে, কখনো ডোজ কমিয়ে, কখনো চাপ দিয়ে, কখনো সমঝোতার কথা বলে। এখন ইরানকে এই চাপ দিয়ে সেখানে একটা বিজয় অর্জনের জন্য এখন ইরানের হাতে যেমন হচ্ছে হরমুজ প্রণালী একটা স্ট্র্যাটেজিক জিনিস হিসেবে আছে, আমেরিকাও নিজেকে হরমুজ প্রণালীতে স্ট্র্যাটেজিক জায়গায় বসিয়েছে। মানুষকে, আমেরিকার জনগণকে সে বলছে দেখো আমি ইরানের এই যুদ্ধ থেকে কিন্তু সরে আসিনি, আমি যুদ্ধ বন্ধও করি নাই, আমি হরমুজ প্রণালী আটকে রাখছি, ইরানের গলা চেপে ধরেছি, ইরানের অর্থনৈতিকভাবে অবরোধ দিয়ে রেখেছি, সুতরাং এই যুদ্ধে আমরা বিজয় হবই, তোমরা অপেক্ষা করো।
ইরান বিষয়টাকে কিভাবে দেখছে? ইরান কি এখানে বিজয় অর্জন করতে যাচ্ছে? আমার কাছে মনে হয় না সেটাও। মানে ইরান আমেরিকার কাছ থেকে এই যুদ্ধে যেই জিনিসগুলো চাইছে বা যেভাবে সে বলছে সেটা হতে পারে কিনা। ইরান এখানে কি চাইছে? যে শুধুমাত্র আমেরিকা এখান থেকে চলে যাক? না, এই যুদ্ধের পরে যে কোনো ভাবেই হোক তার যেই প্রক্সি সংগঠনগুলো আছে সেগুলোকে নিয়ে সে আগের চেয়ে যেন আরো শক্তিশালী ভাবে আগাতে পারে, সেটা নিশ্চয়তা। এখন এই নিশ্চয়তা এই অঞ্চলে ইরানকে কে দিবে? আমেরিকা দিবে? দিবে না। ইসরায়েল দিবে? দিবে না। সৌদি আরব দিবে? দিবে না। তুরস্ক দিবে? দিবে না। সিরিয়া দিবে? না। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত? না। তাহলে এখানে কি অর্জন করা সম্ভব এবং অদূর ভবিষ্যতে একটা শান্তি চুক্তি সম্ভব কিনা? শান্তি চুক্তি সম্ভব যদি ট্রাম্প পুরোপুরি চলে যায়। কিন্তু এই অঞ্চলে এই যুদ্ধে কোনো পরিবর্তন হতে যাচ্ছে? এই অঞ্চলে এই যুদ্ধে একটাই শুধু পরিবর্তন হতে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্পের বা আমেরিকার এই অঞ্চলের দেশগুলোকে চাপিয়ে দিয়ে যে ব্যাপক পরিমাণে হচ্ছে একটা কাজ করানোর, এত বছর ধরে কাজ করানোর এবং সেখান থেকে এককভাবে পুরো হচ্ছে ফায়দা নেওয়ার যে সিস্টেমটা ছিল সেটাতে একটু ভাঙন ধরবে। আমি আর বড় ধরনের কিছু দেখি না। আর যদি বলেন নতুন বিশ্ব ব্যবস্থা, সে নতুন বিশ্ব ব্যবস্থা তো চলছেই, পরিবর্তন হচ্ছে। আমাদের দেশে একটা কথা আছে না, যে হচ্ছে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকতে বদলায়, কারণে বদলায়, অকারণে বদলায়। এই যে বিশ্ব ব্যবস্থা, এটা চলতেছে আর বদলাচ্ছে, কারণে বদলাচ্ছে, অকারণে বদলাচ্ছে, বদলাবেই। এই বদলা বদলির মধ্যে আপনি নিজেকে কোন জায়গায় বসাতে পারেন, গেল সেটা। এখন এই যে আমেরিকা ইরানে মুজতবা খামেনেইকে হত্যা করবে, ইরানের পরমাণু অস্ত্র নিবে, ইরানের পরমাণুগুলো নিয়ে নিবে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইউরেনিয়াম হাতিয়ে নেবে, এই সবগুলো কেন? ইরানকে শেষ করে দেওয়ার জন্য না, ট্রাম্পের বর্তমানে একটা বিজয় দরকার, সেটার জন্য। সেই বিজয়টা না হলে ট্রাম্প আমেরিকাতে নিজের কোনো অবস্থান পাবে না, রাজনীতিতেও পাবে না এবং ভবিষ্যতে নির্বাচনও পাবে না। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমেরিকা থেকে দূরে সরিয়ে নিতে পারে যদি যুদ্ধটা বড় আকারে শুরু হয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা বিভাজন হতে পারে যদি আবার বৃহৎ আকারে যুদ্ধ শুরু হয়। যে কারণে ট্রাম্প চাইছে যে এই যুদ্ধটা তাদের মধ্যে বিভাজন পুরোপুরি শুরু না করে, আমেরিকার বিরুদ্ধে তারা যেন সরাসরি দিয়ে না দাঁড়ায়, সেই পর্যায়ে না গিয়ে যুদ্ধটা শেষ করতে। এবং এখন আমার কাছে যেটা মনে হয়, এটা যুদ্ধের এক ধরনের শেষের কাছাকাছি। কিরকম? আপনি কোনো শান্তি চুক্তি করলেন না, যুদ্ধের আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় প্রায় ফিরে গেছেন, কেউ কারো উপর আক্রমণ করে না, শুধুমাত্র হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে তাও কি ইরান কিছু যুদ্ধ জাহাজকে আটকায়, আমেরিকা কিছু যুদ্ধ জাহাজকে আটকায়, এর মধ্যে দিয়ে আরো কিছু যুদ্ধ জাহাজ চলে যায়। এখন এই যুদ্ধে একটা শান্তি চুক্তি না হয়ে যদি শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে একটা আন্তর্জাতিক অবকাঠামো, আন্তর্জাতিক একটা কাঠামো বা আন্তর্জাতিক একটা সিস্টেম যদি দাঁড় করে এবং সেটার উপরে ভিত্তি করে যদি হরমুজ প্রণালী দিয়ে আস্তে আস্তে কিছু জাহাজ বের হয়, আগের মতো যে অবাধে একেবারে পুরোপুরি ওই অঞ্চল থেকে যে পরিমাণ তেল গ্যাস দরকার সেটা বেরিয়ে যেত, সেটা যদি না হয় এবং অদূর ভবিষ্যতে হচ্ছে এই জিনিসটা চলমান থাকে 1 বছর 1.5 বছর, তখন কি হবে? এবং এখন যে পরিস্থিতি সেটা এরকম, যদি ইরান আমেরিকাকে একটা বিজয় না দেয়। এখন ইরান আমেরিকাকে বিজয় দেবে নাকি পরাজিত করবে? আমেরিকার এখানে পরাজিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমেরিকার পরাজয় বলতে আমরা কি বুঝি? আমেরিকার পরাজয় বলতে আমেরিকা এখানে এই যুদ্ধে অর্থনৈতিকভাবে ব্যাপক পরিমাণে ঋণী হয়ে পড়বে। এই যুদ্ধের পর আমেরিকা এই অঞ্চলে তার কোনো ঘাঁটি নিয়ে থাকবে না, সব ঘাঁটি নিয়ে পালাবে, তার যত সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র আছে সবকিছু নিয়ে পালাবে, আর এই অঞ্চলে সে ইরানের উপরে হুমকি হবে না। এরকমটা হওয়ার সম্ভাবনা আছে? আপাতত দেখা যায় না। তাহলে এই যুদ্ধের পরে আমেরিকা হেরে যাবে বা এই যুদ্ধে বলা যাচ্ছে না। এখন ইরান এই যুদ্ধে জিতবে কিনা? ইরানের জিতা বলতে আমরা কি বুঝি? ইরান তার পরমাণু অস্ত্র নিয়ে, পরমাণু প্রকল্প নিয়ে কাজ করবে। ইরান তার যে প্রক্সি সংগঠনগুলো আছে সেগুলোর সাথে তার অবাধ যোগাযোগ এবং সেগুলোকে শক্তিশালী করার জন্য সে সর্বোচ্চ কাজ করতে পারবে। তাদেরকে টেকনোলজি দেওয়া, তাদেরকে সমরাস্ত্র দেওয়া, তাদেরকে সামরিক ট্রেনিং দেওয়া, সামরিক শিক্ষা দেওয়া, সামরিক সাপোর্ট দেওয়া, অর্থনৈতিক সাপোর্ট দেওয়া এবং তাদের নেতৃত্বকে নতুন করে ঢেলে সাজানো, এগুলো সে করতে পারবে কিনা? হিজবুল্লাহ, হুতি, তারপরে হচ্ছে হাসদি সাবরি, নাসরুল্লাহ, যা যা আছে সবগুলো,
এই যুদ্ধের পরে। সেটা যদি না হয় তাহলে এই যুদ্ধে আপনি শুধুমাত্র আমেরিকার সাথে একটা চুক্তি মানেই ইরানের বিজয় বলা যাবে না। এই দিক থেকে চিন্তা করলে ইরান অন্য সবকিছু ছাড় দিলেও তার এই প্রক্সি সংগঠন সে ছাড়তে পারবে না, ছাড় দিবে না। আর এখানের আরব দেশগুলোর কথা হচ্ছে, ইসরায়েল যদিও প্রক্সি সংগঠন নিয়ে অনেক কিছু বলে, আরব দেশগুলোর কোন দেশটা এই প্রক্সি সংগঠনগুলোকে চায়? কোনো দেশ চায় না। সবাই চায় ইরানের এই প্রক্সির সাথে তার কাট অফ হয়ে যাক, প্রক্সিগুলো দুর্বল হোক। লেবাননে ইসরায়েল যে আক্রমণ চালাচ্ছে, সরাসরি আরব দেশগুলো সমর্থন না দিলেও মনে মনে তারা চাচ্ছে যে ঠিক আছে, হিজবুল্লাহ শেষ হয়ে যাক, হুথিরা শেষ হয়ে যাক, হাসতি সাব্বি শেষ হয়ে যাক, তাদের সাথে ইরানের যোগাযোগ না থাকুক, তাদেরকে ইরান সাপোর্ট না দেখ, তাদেরকে নিয়ে বিশাল একটা জোট বা একটা হচ্ছে কি বলে যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গঠন করতে না পারো। এরকম একটা পরিস্থিতিতে আমেরিকার বিরুদ্ধে এই আরব দেশগুলো যাবে, এই মুসলিম দেশগুলো যাবে, তুরস্ক সহ যাবে না, যাবে না। আপনি যদি আজকে বলেন যে আরবদের এখান থেকে শিক্ষা হচ্ছে কিনা, তারা হচ্ছে নিজেদের মধ্যে একটা সামরিক জোট গঠন করতে যাচ্ছে, ন্যাটো জোট গঠন করতে যাচ্ছে। কি ন্যাটোর মতো একটা জোট গঠন করবে? তুরস্ক, মিশর, সৌদি আরব, পাকিস্তান, যে দেশগুলো তাদের অস্তিত্বকে মনে করে যে আমাদের অস্তিত্ব এবং আমাদের যে নিজের বলয়ের বাইরে যতটুকু আমার প্রভাব বলয় আছে, সেটা অন্তত 80% নির্ভর করে আমেরিকার সাপোর্ট এবং তার প্রভাবের উপরে, সেই দেশগুলো এমন একটা সামরিক জোট গঠন করবে, যে সামরিক জোটটা আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যাবে, অথবা এই দেশগুলোকে আমেরিকা থেকে বাইরে বের করে দিয়ে আসবে। এটা সম্ভব? সম্ভব না, সম্ভব না। দেখেন মিশরের আজকে যে প্রেসিডেন্ট, তার চাওয়া কি? তার চাওয়া হচ্ছে আমেরিকা আমাকে গরম অর্থ দিক, আর সৌদি আরব আমাকে গরম অর্থ দিক, এগুলো দিয়ে আমি আমার দেশের অর্থনীতিকে সচল রাখি। এই দেশ এই দুটো দেশের বাইরে গিয়ে একটা সামরিক জোটের সাথে যুক্ত হবে, এটা আপনি কিভাবে বলেন? তুরস্ক আজকে সিরিয়াতে আজকে যদি তুরস্ক সবচাইতে বড় প্রভাব বিস্তারকারী দেশ হয়, সেটার মূল কারণ হচ্ছে তুরস্ক ন্যাটোর সদস্য দেশ। তুরস্ক সিরিয়াতে আছে মানেই হচ্ছে সেখানে ন্যাটোর লাভ আছে। সেই তুরস্ক ন্যাটোর প্রধান যে দেশ, তার বিরুদ্ধে গিয়ে একটা সামরিক জোট গঠন করবে, যে জোটটা ইরানকে রক্ষা করবে, অথবা যে জোটটা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে। সৌদি আরব মনে করে যে এই অঞ্চলে তার জন্য সবচাইতে বড় হুমকি হচ্ছে ইরান, এবং এটা সৌদি আরবের মনে না করার কিছু নেই। এটা ঐতিহাসিকভাবে সত্য যে সৌদি আরবের জন্য সবচাইতে বড় হুমকি হচ্ছে ইরান। এরপরে যদি হয়, দ্বিতীয় বড় হুমকি হবে তুরস্ক। কেন? কারণ হচ্ছে ইরানের যে নেতৃত্ব দেওয়ার খায়েশ, এটা আজকের না, এটা সেই 1400 বছর ধরে চলে আসছে। তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার তাদের আছে, মুসলিম বিশ্বের নেতৃত্বে তারা আসবে এবং এই নেতৃত্ব তারাই দেবে। আজকে এই যে প্রক্সি সংগঠনগুলো নিয়ে ইরান যে একটা বলয় তৈরি করে, সেই বলয়টাকে দিয়ে সে সামনে আগানোর চেষ্টা করছে, মুসলিম বিশ্বের রাজনৈতিক সাপোর্ট পাচ্ছে বা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, বা মুসলিম বিশ্বের একটা নির্দিষ্ট সংখ্যা। এর পেছনে বা তার যে স্যাক্রিফাইস যদি বলি এ পর্যন্ত, সেটার পেছনে কোন জিনিসটার জন্য, কোন লক্ষ্যের জন্য? ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য, ফিলিস্তিনকে বাঁচানোর জন্য, নাকি হিজবুল্লাহকে বাঁচানোর জন্য? না। মুসলিম বিশ্বে যদি নেতৃত্ব কোনো দেশ দিতে চায়, সেই দেশের মক্কা মদিনা তার হাতে থাকতে হবে, তার ওই খাদেমুল হারামাইন হতে হবে। আর খাদেমুল হারামাইন হওয়া মানে হচ্ছে ওই খাদেমুল হারামাইন কেউ কাউকে একেবারে মানে চুক্তিতে আমি ভাই তোমার, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আমি তোমার হাতে তুলে দিলাম, আজকে থেকে আমি খাদেমুল হারামাইন ছেড়ে তারপরে হচ্ছে তোমার পেছনে পেছনে হাঁটবো, এটা কেউ করবে না। যে কারণে ইরানের প্রক্সি সংগঠনগুলোর সাথে তার যে একটা বলয়, সেটাকে কাটার জন্য সৌদি আরব সবসময় কাজ করবে, এটার বিরুদ্ধে যাবে না।
এবং সেটা আমেরিকাকে দিয়েই সে করাবে বা করাতে চাচ্ছে। এটা ইরান করবে না, এটা চীন করবে না। যে কারণে এই অঞ্চলের এই যে যুদ্ধ, এই যুদ্ধটা শুধু মানে এতটুকু যে অমুকের ঘাঁটি ব্যবহার করে আক্রমণ করছে, আপনি চিন্তা করতে পারেন এই আরব দেশগুলো তাদের ঘাঁটি ব্যবহার করে আক্রমণ করছে। ঘাঁটিগুলো আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে, জায়গাগুলো আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আক্রমণ করছে। এর বাইরেও তো আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণে পূর্ণ সাপোর্ট আছে। শুধুমাত্র তাই না, যদি অদূর ভবিষ্যতে এই হরমুজ প্রণালীর যে অবরোধ এটা যদি আমেরিকা কন্টিনিউ করে, তাহলে সেখানে এই আরব দেশগুলো আরো বেশি সাপোর্ট দেবে যে ঠিক আছে তুমি ইরানের তেল সাপ্লাইকে পুরোপুরি বন্ধ করে দেবে। এমনকি ভবিষ্যতে এই হরমুজ প্রণালী নিয়ে আরো বড় সমস্যা হতে পারে, এই চিন্তা থেকে এখন আরব দেশগুলো মনে করছে যে তাদের অল্টারনেটিভ হচ্ছে পাইপলাইন দরকার। তাদের অল্টারনেটিভ পাইপলাইন দরকার, অল্টারনেটিভ হচ্ছে বাণিজ্যিক রুট দরকার। কারণ এই অঞ্চলে ইরানের সাথে সমস্যা তাদের শেষ হবে না। আমেরিকার ইরানের সাথে সমস্যা শেষ হয়ে যেতে পারে, ইসরায়েলের ইরানের সাথে সমস্যা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আরব দেশগুলোর ইরানের সাথে সমস্যা শেষ হবে না। এজন্য এই হরমুজ প্রণালী পারস্য উপসাগর এই জায়গাটায় দীর্ঘমেয়াদে বিশাল সংঘাতের সম্ভাবনা আছে। সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তুরস্ক, ইরাক এরা বলছে যে তারা ওই অঞ্চল থেকে, এই সৌদি আরবের পূর্ব দিক থেকে যে তেল গ্যাস আছে সেগুলোকে দেশের বাইরে সাপ্লাই দেওয়ার জন্য, কোথায় সাপ্লাই দেবে, ইউরোপে সাপ্লাই দেওয়ার জন্য এই সৌদি আরব, জর্ডান, সিরিয়া হয়ে তুরস্কের মধ্যে অথবা ভূমধ্য সাগরে একটা পাইপলাইন টানার চেষ্টা করছে, নতুন নতুন পরিকল্পনা করছে। সৌদি আরবের যোগাযোগ মন্ত্রী আজকে বলছেন যে আমরা সৌদি আরব থেকে জর্ডান এবং সিরিয়া হয়ে তুরস্কের মধ্যে তুরস্ক পর্যন্ত একটা রেল লাইন নিয়ে কাজ করছি, রেল লাইনের সম্ভাব্যতা নিয়ে আমরা স্টাডি করছি। তুরস্ক বহুদিন ধরে বলছে যে আমরা হিজাজ প্রজেক্ট অর্থাৎ ইস্তাম্বুল থেকে মদিনা পর্যন্ত যে রেল লাইন সেই প্রকল্প নিয়ে আমরা কাজ করছি, সেদিকে আগাচ্ছে। এই যুদ্ধে ট্রাম্পের বড় ধরনের ক্ষতি হতে পারে। বড় ধরনের ক্ষতি বলতে সে রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়তে পারে, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, সে আগামী নির্বাচনে হেরে যেতে পারে, মধ্যবর্তী নির্বাচনে তার সাপোর্ট কমতে পারে, পরবর্তী নির্বাচনে হেরে যেতে পারে। কিন্তু আপনি যদি মিলিটারি স্ট্র্যাটেজিক দিক থেকে দেখেন তাহলে আমেরিকার এই যুদ্ধে সামরিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। যদি এরকম হয় শেষ পর্যন্ত যে ট্রাম্প তার এই যে বিজয় পাওয়ার জন্য যে সে ডোজ বাড়ায়, এটা যদি কন্টিনিউ হতে হতে এমন একটা লেভেলে যায় যে আমার এই বিজয় দেখানোর জন্য, নির্বাচনের আগে আমার বিজয় দেখানোর জন্য আমার পরমাণু অস্ত্র মারতে হবে, ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র, ছোটখাটো আকারের একটা পরমাণু অস্ত্র হলেও আমার মারতে হবে, খাপ দিবে আমি পরমাণু অস্ত্র মারবো, এটা হওয়ার অসম্ভব না এবং এটার বিরুদ্ধে কোনো মুসলিম দেশ যাবে না। এরকম যদি কোনো একটা কিছু করে এটার বিরুদ্ধে কোনো মুসলিম দেশ যাবে না, মানুষজন যাবে, মুসলিম দেশগুলোর লোকজন যাবে, সাধারণ মানুষ যাবে, আমেরিকার সাধারণ মানুষ যাবে। নাহলে আপনি চিন্তা করেন, আমরা যে পরমাণু বোমা বলি, একটা পরমাণু বোমা বা এই ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র যদি ধরেন খারাপ দ্বীপে মারা হয়, খারাপ দ্বীপে মানুষ আছে কয়জন, ধরেন 2000 মানুষ মারা গেল, তাই না, 1500 মানুষ মারা গেল, ব্যাপক পরিমাণে কি একটা নাড়া দেবে বিশ্বে? দিবে না তো। কারণ সে এই যুদ্ধে যে পরিমাণ মানুষ মেরেছে, একটা পরমাণু অস্ত্র কয়জন মানুষ মারবে? টেকনিক্যাল ছোটখাটো একটা পরমাণু কয়জন মানুষ মারবে? পুরো গাজা বিশ্বকে যেভাবে ধ্বংস করেছে, এই পুরো গাজাকে যেভাবে ধ্বংস করেছে আমেরিকা এবং ইসরায়েল একত্রে, এটাকে পরমাণু অস্ত্র যে কোনো অংশে কম। কি হয়েছে? কিছু হয়নি। সে বিজয় চায়, সে বিজয়ের জন্য বিভিন্ন ধরনের কৌশল খাটাচ্ছে এবং তাকে এই বিজয় দেওয়ার জন্য সবাই কাজ করছে। পাকিস্তানও তাকে এই বিজয়টা দেওয়ার জন্য কাজ করছে, আরব দেশগুলো তাকে এই বিজয়টা দেওয়ার জন্য কাজ করছে। তার একটা বিজয় দরকার। এখন ইরানের এখানে স্ট্র্যাটেজি কি? ইরান কি চাচ্ছে? ইরান যেটা চাচ্ছে সেটা স্পষ্ট কিনা, সেটাতেও ঝামেলা আছে, স্পষ্ট না। এই যুদ্ধে আমেরিকার যেমন স্ট্র্যাটেজি স্পষ্ট না, ইরানের স্ট্র্যাটেজি স্পষ্ট না। এর কারণ হচ্ছে ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সামরিক নেতৃবৃন্দের স্ট্র্যাটেজি এবং চাওয়া পাওয়াতে ঝামেলা আছে। ট্রাম্প এবং ইসরায়েল চাইছে এই ঝামেলাটা যেন আরো বাড়ে। কারণ ইরান যদি যুদ্ধবিরতি না মানত তাহলে আমেরিকা আরো 3 দিন পরে নিজে থেকে যুদ্ধবিরতি দিতে বাধ্য হতো।
নিজে থেকে যুদ্ধবিরতি, এই যে এখন যেরকম ট্রাম্প কি করেছে, ইরানের সাথে তার কোনো সমঝোতা হয়েছে? হয় না, সে যুদ্ধবিরতি দিয়েছে না। এবং বিশ্বের সবাই খবর করছে কি, যে আমেরিকা এবং ইরান একত্রে এই যুদ্ধবিরতিটাকে বাড়িয়েছে, যুদ্ধবিরতির সময়টাকে বর্ধিত করেছে। কই, ইরান তো এখানে বর্ধিত করেনি। পাকিস্তান বলেছে যে ঠিক আছে যুদ্ধবিরতির সময়টা একটু বাড়ান। পাকিস্তান তো এটা বলে নাই যে এই যুদ্ধবিরতির সময় ইরান বাড়াতে বলেছে, না। এজন্য এই যুদ্ধবিরতির সময় এবং শান্তি চুক্তি, এই দুটোকে যদি এরকম ভাবে দেখেন যে ট্রাম্প আবার 36 ঘন্টা সময় দিয়েছে, সে এই 36 ঘন্টার মধ্যেই হচ্ছে ইরান একটা সিদ্ধান্তে আসবে। ইরান কোন জিনিসটাকে সে হচ্ছে এখন গুরুত্ব দিবে? ট্রাম্প ইরানের পরমাণুকে কেন বেশি চাপ দিচ্ছে? শুধুমাত্র পরমাণু নেয়ার ক্ষেত্রে না, পরমাণুটাকে বেশি চাপ দিচ্ছে এর কারণ হচ্ছে যে এই পরমাণু বা ইউরেনিয়াম হচ্ছে ইরানের সোনার হরিণ। সে এই সোনার হরিণকে রক্ষা করার জন্য অন্য সবকিছুতে তখন ছাড় দিবে। অর্থাৎ ট্রাম্প যে এখানে হেরে যাচ্ছে এবং সে হেরে যাওয়ার কারণে যে তার কাছ থেকে আরো বেশি